প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে ছাত্র দলের শ্রদ্ধা নিবেদন, আগে সংস্কার পরে নির্বাচন, এমন দাবির সমালোচনা করলেন ডক্টর মঈন খান। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, প্রতি 5 বছর নির্বাচন হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের নতুন প্রজন্মকে সেই ভোটের সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে। কোমলমতিদের হাতে সীমিত পর্যায়ে তুলে দেওয়া হচ্ছে নতুন বই, বছরের প্রথম দিন সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। নতুন বই পেলে অনেক ভালো লাগে, নতুন বছরটা নতুন বই দিয়ে শুরু হয়। আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে এখনই সব দিতে পারা গেল না, আমার আন্তরিক দুঃখ প্রকাশ করছি। গণঅভ্যুত্থানে হতাহতদের ২,২২৯টি পরিবারকে সহায়তা দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, ফান্ডে আছে ৬১ কোটি টাকা। তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার আহ্বান প্রধান উপদেষ্টার, উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনে প্রয়োজনীয় অর্থ দেবে সরকার। আমরা যদি খুঁজি, অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে তরুণরা, কিন্তু কোথাও স্বীকৃতি নাই, সরকারি স্বীকৃতি নাই, অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই, কিন্তু তারা অনেক জিনিস করে। জমকালো আয়োজনে নতুন বছর বরণ করে নিল বিশ্ব। সবার শেষে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়াতেও ছিল আতশবাজির ঝলকানি। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে, সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো দেখছিলেন শুরুতেই। আগে সংস্কার পরে নির্বাচন, এই মন্তব্য কোনো অর্থ বহন করে না, এমন দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের। সকালে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এই সময় অন্তর্বর্তী সরকারের প্রতি যত দ্রুত সম্ভব সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। এ সময় ছাত্রদল নেতারা শিবিরের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করেন। তাদের বক্তব্য, কাউন্সিলের নামে শিবির নাটক মঞ্চস্থ করছে। শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল সংকট, সংগ্রাম আর সম্ভাবনায় সংগঠনটি পার করল ৪.৫ দশক। বুধবার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের ঢল নামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের বীরত্বপূর্ণ অবদানের কথা। বলেন, ভোটাধিকার ফেরাতে সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আগে সংস্কার পরে নির্বাচন, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়, অতি প্রয়োজনীয়। এই সংস্কারগুলো হবে, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জানান, নতুন বছরে শিক্ষার্থী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে ছাত্রদল। ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে, এই স্লোগানকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সাধারণ ছাত্রছাত্রী যেভাবে আমাদেরকে গ্রহণ করেছে, ইনশাল্লাহ তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে আমরা আগামী দিনে নতুন বছরে পূরণ করতে পারবো বলে বিশ্বাস করি। তবুও ছাত্রদলের নেতৃত্ব নিয়ে নানা সমালোচনা রয়েছে রাজনীতিতে। ৫ আগস্টের পর যা আরও তীব্র হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। উদাহরণ দেওয়া হয় ছাত্র শিবিরের নিয়মিত কাউন্সিলের, যার জবাব দেন ছাত্রদলের ২ শীর্ষ নেতা। তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না, তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সবসময় আপনি দেখেছেন। এবং গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল, সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল। কারণ আপনারা দেখেছেন কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজদের অবরণ্য হয়ে উঠেছিল যে ছাত্র রাজনীতি, সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারুণ্যকে উগ্রবাদ আর মাদক থেকে দূরে রাখতে সারা দেশে ৩ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে ছাত্রদল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
বিগত বছরগুলোর মতো এবার ঘটা করে হয়নি বই উৎসব, কিন্তু শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া গেছে 2-1টি পাঠ্যপুস্তক। বছরের প্রথম দিনে সীমিত পরিসরে এই আয়োজন ছিল রাজধানীর স্কুলগুলোয়। উদ্যোগের কমতি ছিল না জেলা শহরগুলোতেও। শিক্ষক অভিভাবকরা বলছেন, সংখ্যা যাই হোক না কেন তাতে খুশি কোমলমতিরা। তাছাড়া বইগুলোর লেখা এবং ছাপার মানও ভালো। নতুন বই মানেই উৎসবের ঘটা, পাতায় পাতায় ঘ্রাণে থাকে আলাদা আবেদন, যার জন্য বরাবরই অপেক্ষায় থাকে শিক্ষার্থীরা। নতুন বইটা পেয়ে আমরা অনেক খুশি হই, কারণ নতুন বইয়ের আনন্দটাই আলাদা। নতুন বইয়ের যে গন্ধটা সেটা কিন্তু অনেক মুগ্ধ করে একজন মানুষকে, তাই আর কি। আর নতুন বই দেখতে যে এত সুন্দর। এবার বিগত বছরগুলোর মতো বিশাল আকারে বই উৎসব না হলেও স্কুলগুলো নিজস্ব উদ্যোগে শিক্ষার্থীদের হাতে তুলে দেয় নতুন বই। 2টা বা 3টা করে বই হাতে পেয়েছে বিভিন্ন শ্রেণীর কোমলমতিরা। বাসায় নিয়ে আমি বাংলা বই, ইংলিশ সবকিছু কমপ্লিট করব। নতুন বই পেলে অনেক ভালো লাগে। নতুন বছরটা নতুন বই দিয়ে শুরু হয়। বই পেয়েছি তো বাংলা, গণিত, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম। আমি সমাজ আর অঙ্ক বইটা পেয়েছি। আজকে আমাদের এখনো বই দেয়নি, আমাদের রবিবারে বই দিবে। একে তো গণঅভ্যুত্থান পরিস্থিতি, তার উপর নতুনভাবে বই লেখা এবং মুদ্রণ প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় বছরের প্রথম দিনই সব বই দেয়া সম্ভব হচ্ছে না, এমনটা জানান শিক্ষকরা। প্রত্যেকটা ক্লাসের যেই বইগুলো আমরা পাচ্ছি সাথেই ওদেরকে বিতরণ করে দিচ্ছি। এবং আমরা এই মুহূর্তে আমরা অলরেডি দিয়ে দিয়েছি সেটা হলো ক্লাস 10-এর বই, ক্লাস 7-এর বই এবং ক্লাস 6-এর বই। আমরা অধিকাংশ বই পেয়েছি এবং আগের তুলনায় এখন বইয়ের মানগুলো অনেকটাই ভালো আছে। তো আমরা চেষ্টা করতেছি সকল শিক্ষার্থীদের মধ্যে বইগুলো বিতরণ করার জন্য। শিক্ষক অভিভাবকরা মনে করেন, সংখ্যায় যাই হোক বছরের প্রথম দিন নতুন বই পেয়ে ছাত্রছাত্রীরা খুশি। যে কটি বই এসেছে সেগুলো লেখা ও ছাপার মান ভালো। বই আসে নাই, ক্লাস 4-5 এখানে আসে নাই, বলছে রোববারের থেকে বই দেওয়া শুরু করবে। মনে হচ্ছে না যে নতুন বই এই পর্যন্ত মনে হয় না, এক সপ্তাহের বেশি, 1 সপ্তাহ আরো সময় লাগবে। প্রসেসিং এর কাজ চলতেছে আরো। হ্যাঁ, একটু সময় তো লাগবেই, কারণ সবকিছু এলোমেলো ছিল। এখন নতুন বছরে নতুন একটা ইমেজ, তো এর ভিতরে হয়তো দেখা যাচ্ছে তাদের গুছানোর একটা সময় লাগবে। রাজধানীর মতো দেশের বেশিরভাগ জেলায় ফুল সেট বই বিতরণ সম্ভব হচ্ছে না, তাই উৎসবের আমেজেও ভাটা। ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুরে প্রাথমিকের কিছু বই পৌঁছেছে। পর্যায়ক্রমে সব জেলায় প্রাথমিক ও মাধ্যমিকের নতুন বই বিতরণ করা হবে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, যেটা আপনারা সকলেই জানেন, যে আমাদের যে পরিমাণ বইয়ের চাহিদা রয়েছে আমরা তার তুলনায় একটু কমই পেয়েছি। আমরা আশা করছি আগামী 20 তারিখের মধ্যেই আমরা আমাদের সমস্ত বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছাতে না পারায় অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর এজন্য নানা প্রতিবন্ধকতা এবং ষড়যন্ত্রের কথা বলেছেন তিনি। সকালে মাতৃভাষা ইনস্টিটিউটের এনসিটিভির ওয়েবসাইটে 2025 শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। এনসিটিভি চেয়ারম্যান জানিয়েছেন, 15 জানুয়ারির মধ্যে স্কুলে স্কুলে সব বই পৌঁছে যাবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে শুরু হয় বই উৎসবের ঢাকঢোল পিটিয়ে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হতো নতুন বই। যে উৎসবের নামে যে অপচয় হয়েছে, তবে এই বই উৎসবের নামে ব্যাপক দুর্নীতি এবং অপচয় হয়েছে বলে দাবি করেছেন এনসিটিভির চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান। 2025 সালের পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বই বিতরণের বিলম্বের কারণ তুলে ধরেন। পুরনো কারিকুলামে তারা ফিরে যাওয়ার কারণে তারা এসএসসি পরীক্ষা দিবে যারা 2026-এ, তাদের জন্য বই ছাপতে হয়েছে। সেই কারণে আমাদের প্রায় সেখানে 6,79,00,000 বই আমাদের অতিরিক্ত ছাপতে হয়েছে। এনসিটিভি চেয়ারম্যান দাবি করেন, আগামী 20 জানুয়ারির মধ্যে সব বই পৌঁছে যাবে। তবে শিক্ষা সচিব বলছেন ভিন্ন কথা। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। আমরা চেষ্টা করেছি কিছু কিছু শিক্ষার্থী যেন আজকের দিনে তারা বই পায়। তবে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে এই জানুয়ারি মাসের 30 তারিখের মধ্যে আমরা চেষ্টা করছি যে কিভাবে সকল বই পৌঁছে দেওয়া যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা জানান 5 আগস্ট পট পরিবর্তনের পর এবার বই ছাপাতে গিয়ে নানা প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে এনসিটিবিকে। এরপরেও বছরের প্রথম দিন সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। আমাদেরকে যে কত ধরনের কত দিক থেকে বিপরীতমুখী শক্তির সম্মুখীন হতে হয়েছে এটা কল্পনাতীত। বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এই জন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। আগামী বছর আরো কিছু পরিমার্জন করে বই ছাপানোর এই কাজে শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে হতাহত 2,229টি পরিবারকে সহায়তা দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এর মধ্যে আছে 628টি শহীদ পরিবার এবং 1,601টি আহত পরিবার। দুপুরে রাজধানীর শাহবাগে নিজস্ব কার্যালয়ে বার্ষিক রিপোর্টে এই তথ্য জানানো হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জানান, এ পর্যন্ত অনুদান জমা হয়েছে 109,20,05,000 টাকা, বিতরণ করা হয়েছে 47,32,00,000 টাকা। ফান্ডে আছে 61 কোটি টাকা। সার্জিস জানান, শহীদের মধ্যে এখন শুধু 198 জন পরিবারের সহায়তা পেতে বাকি আছে। তালিকায় কেউ যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। জানুয়ারিতে শহীদ পরিবারকে আরও বড় অঙ্কের আর্থিক সহযোগিতা দেওয়া হবে। সর্বমোট 2,229 জন পরিবারকে সাহায্য করতে পেরেছি। তার মধ্যে 628 জন শহীদ পরিবার এবং 1,601 জন আহত পরিবারদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য করতে পেরেছি। এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে 109,20,00,000। শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদেরকে আমাদের জায়গা থেকে 47,32,00,000। আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় 61 কোটি টাকার মতো। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ছিল 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান। আর সেখানেই তিনি জানান, উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনে প্রয়োজনীয় অর্থ দেবে সরকার। বলেন, নিজ উদ্যোগে আর সৃজনশীলতাকে তুলে ধরবার সুযোগ দেয় বাণিজ্য মেলা, সেই সুযোগকে কাজে লাগাতে হবে। এবারের মেলায় 8টি দেশের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। প্রথমবার টিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে। মেলায় ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর এবং 36 চত্বর। বিভিন্ন ক্যাটাগরিতে 361টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। আইসিটি, আজকে টেলিফোন দিয়ে কত রকমের ব্যবসা হচ্ছে। আন্তর্জাতিক, আমি তো দেশের কথা বললাম, আন্তর্জাতিক ব্যবসা। ঘরে বসে কোন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে সে। কাজে উপজেলায় প্রতিযোগিতা হবে। প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন, যা আপনারা বিচার করেন, আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। 2025 নানা নাটকীয়তা চড়াই উচ্চাই পেরিয়ে এলো নতুন বছর। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর বিধিনিষেধ। সেসব উপেক্ষা করেই রাতে বর্ষবরণে মেতে ওঠেন নগরবাসী। আতশবাজি পোড়ানোর পাশাপাশি ছিল ফানুস উড়ানোর উৎসব। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নতুন সালকে স্বাগত জানানোর বিস্তারিত তুলে ধরেছেন রেদওয়ান আহমেদ, ছবি তুলেছেন বিবেক মাল্লিক। জমকালো আতশবাজি আর বর্ণিল আলোকছটায় রঙিন ঢাকার আকাশ। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুতেই চোখ ধাঁধানো আয়োজনে বরণ করা হলো নতুন বছর 2025। মধ্যরাতে আলো ছড়িয়েছে পুরান ঢাকার আকাশেও। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেও নতুন বছর উদযাপনে মেতে ওঠে নগরবাসী। বিভিন্ন এলাকায় বাসার ছাদ থেকে ছোড়া হয় আতশবাজি, উড়ানো হয় ফানুস। প্রথম প্রহর বরণের এই উৎসবে সামিল হওয়া নগরবাসীর কণ্ঠে পুরনো গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। যে সমস্যাগুলো আছে এগুলো ভালোভাবে সমাধান করে দেশের উন্নতি কিভাবে হয় সেটা করতে হবে। প্রত্যাশা 2025 সাল যাতে আরো সুন্দর হয়। 2024 তো অনেক গেল চইলা, অনেক জর্জামাল নিয়ে। দেশটা যেন স্বাভাবিকভাবে চলে, যেই চালাক যাতে দেশটা কখনো এসব ঝামেলা বা কোনো মারামারি, কেউ খুনাখুনি না হয়। টিএসসিতেও পরিবার বন্ধুদের নিয়ে জড়ো হন অনেকেই। তবে আতশবাজি বা আলোকসজ্জা পরিহার করে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার কথা জানান তরুণ প্রজন্ম।
জুলাই বিপ্লবটা আসলে যেই কারণে আমরা করেছি, তো তারই প্রতিফলনটা দেখতে চাই। আসলে কোনো বৈষম্য থাকবে না, যেখানে সবাই সবার অধিকারগুলো বুঝে পাবে। 2025-এ অনেক ভালোভাবে পড়াশোনা করতে চাই এবং দেশের অনেক উন্নতিও করতে চাই। সকল সংবাদ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়া গণমানুষের কথাগুলো তুলে ধরুক। অর্থনৈতিক সমৃদ্ধি, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট ভূমিকা রাখতে চান এই তরুণরা। অনেকেই বলছেন সরকার আর জনগণের মধ্যে মেলবন্ধন হলেই সম্ভব উন্নয়ন। জনগণের মতের সঙ্গে সরকারের মতের একটা মিল, যার ফলে এটা চমৎকার একটা সমন্বয় হয়েছে। তো এইভাবে যদি প্রত্যেকটা উন্নয়নে সহযোগী হিসেবে জনতাকে সম্পৃক্ত করা যায়, তাহলে নতুন বছর নিশ্চয়ই আমরা খুব ভালো করতে পারবো। একই সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারবো, একটি সুখী এবং সমৃদ্ধশীল, অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধশীল বাংলাদেশকে দেখতে চাই। এদিকে ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভৌগোলিক অবস্থানের কারণে সবার শেষে নতুন বছরকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। এর আগে নানা আয়োজনে বর্ষবরণ উৎসবে মাতে লন্ডন, বার্লিন সহ গুরুত্বপূর্ণ সব শহর। মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলোতেও ছিল নজরকাড়া আয়োজন। টাইমস স্কোয়ারে ঐতিহ্যবাহী ক্রিস্টাল বলে আলো জ্বালানোর মধ্য দিয়ে নতুন বছর 2025 সালকে বরণ করে নেন মার্কিনীরা। ভৌগোলিক অবস্থানের কারণে বরাবরের মতোই সবার শেষে নতুন বছরকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। চলে আতশবাজি আর কনফেট্টি ছুড়ে উল্লাস। বিগ বেনের কাটা 12টা ছুঁতেই উল্লাসে মাতেন ব্রিটিশরা। চোখ ধাঁধানো আয়োজনে 2025 সালকে বরণ করে নেয় ব্রিটেন। টেমস নদীকে ঘিরে ছিল মূল আয়োজন। নতুন বছরকে স্বাগত জানাতে জার্মানির বার্লিনে জড়ো হন লাখো মানুষ। ব্র্যান্ডেনবার্গ গেটে আলোক উৎসবের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় নববর্ষকে। নতুন বছরে একতা আর শান্তির আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। 21 শতকের 1/4 পার করেছি আমরা। এটাই আমাদের জন্য বড় বার্তা। সমগ্র মানব সভ্যতার জন্য এখনো অনেক কিছুই করার সুযোগ রয়েছে আমাদের, যার জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টার। মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অন্যান্য দেশেও ঐতিহ্যবাহী রীতি আর আধুনিকতার মিশেলে স্বাগত জানানো হয় 2025 সালকে। চলতি বছর প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছি আমরা, তবে আমাদের সফলতা এবং অর্জনের পাল্লাই ভারী। আশা করছি নতুন বছরে সেই ধারা অব্যাহত থাকবে। ব্রাজিলের রিও ডি জেনিরিওর কোপাকাবানা সমুদ্র তটেও ছিল জমকালো উৎসব। ঝাঁ চকচকে আয়োজন দেখতে জড়ো হন লাখো পর্যটক। এর আগে সবার প্রথমে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। সবচেয়ে বড় আয়োজন ছিল ওয়েলিংটনের স্কাই টাওয়ারে। এছাড়া আতশবাজিতে মেতে ওঠে অস্ট্রেলিয়ার সিডনি হারবার। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 43তম বিসিএস এর গেজেটে 222 জন চূড়ান্তভাবে বাদ পড়ার প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। সকালে সচিবালয়ের সামনে তারা অবস্থান নেন। ভুক্তভোগীরা জানান দ্বিতীয় দফা ভেরিফিকেশনে উত্তীর্ণ হলেও তৃতীয় দফায় তাদের বাদ দেওয়া হয়েছে। বিসিএস নিশ্চিত হওয়ায় যারা বিভিন্ন চাকরি ছেড়ে দিয়েছেন তাদের দুর্ভোগ সবচেয়ে বেশি। বাদ পড়াদের কারোর সাথে রাজনৈতিক সংযুক্তি ছিল না দাবি করেন ভুক্তভোগীরা। পরে কয়েকজন চাকরি প্রার্থী সচিবালয়ের ভিতরে গিয়ে দাবি সম্বলিত লিখিত আবেদন জমা দিয়ে আসেন। নতুন বছর উদযাপনের সাথে আমাদের জয়েনিং করার কথা, সেখানে আমরা আজকে এখানে রাস্তায় দাঁড়িয়ে বিধ্বস্ত অবস্থায়। আবার নতুন করে একটা গেজেট প্রকাশিত হলো, সেখানে আমাদের গেজেটের নাম না পেয়ে আমরা খুবই হতাশ এবং আমাদের মানসিক অবস্থা খুবই বিধ্বস্ত। তখন আমি কোন স্ট্যান্ডার্ডে গেজেটেড ছিলাম, এখন আমি গেজেটেড নই। এটা আমি কোন স্ট্যান্ডার্ডে গেজেটেড নই, আমাকে বাদ দেওয়ার। এখন এখানে আমার মানদণ্ডটা কি, আমি এটার স্পষ্ট ব্যাখ্যা চাই। 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। নতুন বছরে বিগত 16 বছরের অপকর্মের বিচারের কাজ চলবে।
এমন আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। তাজুল ইসলাম জানান, মূল ভবনের প্রধান বিচারপতির সম্মতির পরই বিচারিক কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাচ্ছে। আর জুলাই আগস্টের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে। জানান, 5 আগস্টের চানখারপুলের 5 জনকে হত্যার মামলায় পুলিশ কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। 2025 সাল হবে এই সমস্ত ঘৃণ্য যারা অপরাধ করেছে সেই অপরাধীদের বিচারের বছর। সেইটাকে প্রায়োরিটি দিয়ে আমরা চেষ্টা করব 2025 সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয় এবং এইটার মধ্য দিয়ে, এই বছরের মধ্য দিয়ে যে বড় বড় অপরাধী আছে, যে বড় বড় অপরাধ আছে, সেগুলোর বিচার প্রক্রিয়ার একটা সমাপ্তি ঘটানো যায়। জোরে সোরে কথা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে। বলা হচ্ছে ক্ষমতার এককেন্দ্রীকরণ এবং সংসদ ব্যবহার করে জনস্বার্থ বিরোধী আইন প্রণয়নে দেয়ালের মতো কাজ করবে এই পদ্ধতি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সুপারিশ অনেকটা নিশ্চিত হলেও মডেল নিয়ে খোলাসা করেনি সংবিধান সংস্কার কমিশন প্রধান। বলছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারতের মডেলের বাইরে নতুন কিছু সামনে আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, রাজনীতি এবং রাজনৈতিক দল জনকল্যাণমূলক না হলে কোনো পদ্ধতিই কাজে আসবে না। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সাথে পরিচিত নয় এদেশের মানুষ। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর বাড়তে থাকে এই আলোচনা। 2022-এর হিসেব অনুযায়ী বিশ্বের জাতীয় আইনসভার প্রায় 40% দ্বিকক্ষ বিশিষ্ট। মূলত অতিমাত্রায় ক্ষমতার কেন্দ্রীকরণ ও অপব্যবহার ঠেকানোই এর উদ্দেশ্য। বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করছে সংস্কার কমিশন। বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে যৌক্তিক বলছেন বিশ্লেষকরা। তাদের মতে নজরদারি ও নিয়ন্ত্রণে নিম্নকক্ষের চেকস অ্যান্ড ব্যালেন্স হিসেবে কাজ করে উচ্চকক্ষ। অন্যায় করে কিংবা জনস্বার্থ পরিপন্থী কোনো কাজ না করে তারা যাতে আইন প্রণয়ন করতে না পারে সেটা নিশ্চিত করা, এবং সব কিছু নির্ভর করবে আমরা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারি, যদি আমাদের নির্বাচনী ব্যবস্থাটা আমাদের পরিচালিত হয় এবং এটা এর মাধ্যমে যদি সৎযোগ্য জনকল্যাণে নিবেদিত ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসার সুযোগ পায়। দ্বিকক্ষ আইনসভার 3 মডেল জনপ্রিয়। যুক্তরাষ্ট্রে প্রত্যেক অঙ্গরাজ্য থেকে 2 জন করে সদস্য নিয়ে গঠন করা হয় উচ্চকক্ষ। যুক্তরাজ্যের বেলায় উচ্চকক্ষ গঠন হয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে। আর প্রতিবেশী ভারতের উচ্চকক্ষের সদস্যরা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা, বিধান পরিষদ কর্তৃক নির্বাচিত। প্রশ্ন হচ্ছে, কোন মডেল বেশি উপযোগী হতে পারে বাংলাদেশের জন্য? বাংলাদেশে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা প্রতিফলন ঘটাতে হবে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গাটাও যাতে তাতে প্রতিফলিত হয়। উচ্চকক্ষের ক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্ব তৈরি করা যায় কিনা, যেটা আপনি যে 3টা মডেল বললেন, কোথায় কিন্তু সেটা নেই। ফলে এটাও একটা বিবেচনার বিষয়। ফলে ওই অর্থে আমাদের সামনে 4টা মডেল আছে, আমরা সবগুলি বিবেচনা করে দেখছি। তার কিছু ইতিবাচক দিক আছে, কিছু নেতিবাচক দিক আছে। সাংবাদিকরা হতে পারে, তারপরে নারীরা হতে পারে, তারপরে আমাদের ধর্মীয়, জাতিগত, এই যে যারা সংখ্যালঘু, নাগরিক সমাজের প্রতিনিধি, সমাজের শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন পেশার লোকরা হতে পারে। বদিউল আলম মজুমদার মনে করেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে পদ্ধতি বদল করেও লাভ হবে না। ব্যক্তির কল্যাণ, গোষ্ঠীর কল্যাণ, এই জন্য যদি রাজনীতি পরিচালিত হয় তাহলে কোনো কিছুই হবে না। এবং আমাদের যে মনোনয়ন বাণিজ্য, এত রাজনীতিটা একটা বাণিজ্য হয়ে গিয়েছে, ব্যবসা। তো এর পরিবর্তে যদি জনগণের কল্যাণে আমি রাজনীতি করছি, এটা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সবই পণ্ডশ্রম হবে। পদ্ধতি যেটাই হোক, নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র ফিরিয়ে আনাই হবে প্রধান কাজ, জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সদস্য। এটা ঠিক যে আগামী নির্বাচন এই সরকারের অধীনে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। পরিবর্তিত বাংলাদেশে এত সংস্কারের ভিড়ে সবচেয়ে জরুরি কোনটা? সংকট সংগ্রামের এই পথ চলায় মানেই সংস্কার সবার আগে দরকার। নতুন বছরের প্রত্যাশাটা এমনই হতে পারে। শিক্ষা ব্যবস্থাপনা, চিকিৎসা সেবার দুরবস্থা আর দ্রব্যমূল্য নিয়ে যে শঙ্কা, সেটি কাটিয়ে ওঠাও বেশ জরুরি। দেশের নানা শ্রেণী পেশার মানুষের মতামত তুলে ধরেছেন সহকর্মী আহমেদ রেজা, ছবি তুলেছেন তানভীর মোর্শেদ।
অশ্রুজল আর ত্যাগের বিনিময়ে গেল বছরেই ছাত্র জনতার অভ্যুত্থানে মিলল বাংলাদেশ 2.0। বছর শেষে যুক্তরাজ্য ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বাংলাদেশকে দিয়েছে কান্ট্রি অব দ্য ইয়ার তকমা। এত অর্জনে নতুন বছরের গর্জনটা কেমন হবে বাংলাদেশের? সামাজিক যত সমস্যা আছে সবকিছু সংস্কার চাই, সেই সংস্কারের উদ্যোগগুলো ফলপ্রসূ হোক। শুধু এই কথার মধ্যে সীমিত না থাকুক, আমরা যাতে এটা আসলে বাস্তবায়ন করতে পারি। সামনের দিকে যে আমাদের যাত্রা, সেই যাত্রা এদের শুরু করতে পারবে। কথা ছিল নতুন সূর্য উঠলে সব অন্ধকার আলোর জোয়ারে ভেসে যাবে। নতুন স্বপ্ন নিয়ে সূর্য ঠেকিয়ে উঠল, কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন পাগলা ঘোরা, শিক্ষার অব্যবস্থাপনা কিংবা চিকিৎসা ব্যবস্থার অসুস্থতায় উদ্বেগ আছে জনমনে। একদম প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষার যে ধাপটা, সেই পর্যন্ত যাতে সবাই সমান সুযোগ পায়। গরিব দুঃখী পয়সাওয়ালা সবারই জন্য যেন এক সমান হয়, সকল মানুষ নির্ভেজাল খাদ্য পেয়ে থাকে। সবার অংশগ্রহণ ভিত্তিতে একটা যেন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক শিক্ষা ব্যবস্থা আমার কাম্য। নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্তের তকপা লাগানো মস্তিষ্ক বোঝে না কে কোন পথ পেল, কার জন্য কোন গদি। বছরের প্রথম দিনটায় তাই প্রত্যাশা দুবেলা পেট ভরে নিরাপত্তার সাথে পরিবার সহ জীবনযাপন। অধিকার বঞ্চিত মানুষ আছেন, তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা আবার নিশ্চিত করতে হবে। ঢাকার বাইরে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের খুবই অবস্থা খারাপ। স্বাস্থ্য ব্যবস্থা আরো অনেক ভালো হোক, উন্নত হোক। ডাক্তাররা যেন পেশেন্টদের ক্ষেত্রে সহানুভূতিশীল হয়। সাধারণ মানুষের বিশ্বাস রাজনৈতিক নেতারা ঠিক হলে 90% সমস্যার সমাধান সম্ভব। তাই সকল সংস্কারের আগে করতে হবে তাদের মনের সংস্কার। অরাজকতার সংস্কৃতি বদলে দিলেই মিলবে মুক্তি। আমাদের মতো একটা দেশ গড়তে পারবো যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে। সচিব বলেন, সরকার বলেন, তাদের কাছে আমরা জবাব চাই এবং সেই জবাব চেয়ে তারা জবাব দিতে বাধ্য, সেই জায়গাটা যাতে নতুনভাবে গড়ে ওঠে। সবাই যেন সমানভাবে তাদের মানবাধিকার, 5টি মৌলিক মানবাধিকার তারা চর্চার সুযোগ পায়। নতুন বছর আমি পড়াশোনা করতে চাই, সাইকেল চাই, কি চাই, বই চাই, দাঁত উঠতে চাই, আর জামা চাই, নতুন জামা চাই। ব্যক্তি হিসেবে যদি আমাদের মনস্তত্ত্ব পরিবর্তন হয়, আমাদের জাতিগত পরিবর্তন হয়, তাহলে আমাদের দেশ পরিবর্তন হবে। মানুষ বিশ্বাস করে আত্মা পরিশুদ্ধ হলেই কুয়াশা কেটে গিয়ে ঝকঝকে রৌদ্রস্নাত দিন শুরু হবে বাংলাদেশ নামক রাষ্ট্রটির। তাই নতুন বছরের শপথ হোক মনের সংস্কারের। 1,47,570 বর্গ কিলোমিটারের এই পুরো দেশটি আমার, আপনার, সবার। লাল সবুজের সেই বাংলাদেশকে ভালো রাখার দায়িত্বটাও আমাদের। তবে সংগ্রাম সংকটে সংস্কারের প্রয়োজন হয় মাঝামাঝি, আর আমরা তাই সংস্কারের কথা বলি, যে সংস্কারটা আসলে মনেরও প্রয়োজন। তবেই না ভালো থাকবেন আপনি, ভালো থাকবে আমাদের প্রিয় দেশটিও। তাই নতুন বছরে আমাদের প্রত্যয় এবং ব্রত হোক মনের সংস্কারে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নতুন বছরে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে বর্ণিল সাজ সেজেছে হোটেল মোটেলগুলো। পর্যটন ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটক সমাগম বেশি। রিসোর্ট, গেস্ট হাউসগুলোর বেশিরভাগই বুকিং হয়ে গেছে। এদিকে লাখো পর্যটকের নিরাপত্তায় প্রস্তুত টুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শান্তিপূর্ণভাবে 31st নাইট উদযাপন করছে সবাই। বর্ষবরণ নির্বিঘ্ন করতে উন্মুক্ত সৈকতে আতশবাজি এবং পটকা, একই সাথে মাদক সেবন নিষিদ্ধ করা হয়। এছাড়া বান্দরবন, খাগড়াছড়ি সহ পাহাড়ের পর্যটক স্পটগুলোতেও নানা আয়োজন নেওয়া হয়েছে। যেন প্রদীপের নিচেই অন্ধকার। বর্ষবরণের অজুহাতে রাজধানীর বিভিন্ন হোটেলে বসে মদের আসর, চলে অশ্লীল কার্যক্রম। আর সেসব নিয়ন্ত্রণেই মাঠে তৎপর ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযোগ পেয়ে রাতভর তারা নানা হোটেলে চালায় অভিযান। আটক হন বেশ কয়েকজন। জব্দ করা হয় বিপুল পরিমাণ মদ ও নেশাজাতীয় দ্রব্য। ক্যামেরা দেখে এভাবেই মুখ লুকানোর চেষ্টা তরুণ তরুণীদের। মূলত রাজধানীর অভিজাত একটি হোটেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানেই দেখা যায় এ দৃশ্য। বর্ষবরণে ভেতরে তখন চলছিল ডিজে পার্টি। 3 থেকে 5,000 টাকার প্যাকেজে অশ্লীল নৃত্য প্রদর্শনীর পাশাপাশি বসেছিল মদের আসর। খবর পেয়েই ঘটনাস্থলে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হাতে নাতে আটক করা হয় 4 জনকে। জব্দ হয় বিপুল পরিমাণ মদ। বার প্রিমিসেস ছাড়া অন্য জায়গায় সংরক্ষণ করে এটা দালাওভাবে বিক্রি করতেছিল। তো সেখান থেকে আমরা বিভিন্ন ব্র্যান্ডের 92 বোতল বিদেশি মদ, 367 ক্যান বিভিন্ন ব্র্যান্ডের আমরা সিজ করেছি।
দফায় দফায় নিষেধাজ্ঞার পরও 31st নাইটে অনেক হোটেলেই চলে অবৈধ কার্যক্রম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অপরাধী যেই হোক নেওয়া হবে আইনের আওতায়। ওরা ওখান থেকে আমরা যখন রেড দিই সাথে সাথে অনেক মানুষ ছিল, তো আমরা ওখানে ঢোকার সাথে সাথে তারা এসকেপ করে চলে গেছে। আপাতত 4 জনকে আটক করেছি, আরও এটার সাথে সংশ্লিষ্ট থাকতে পারে, যদি থাকে অবশ্যই তাদেরকে আমরা তদন্ত সাপেক্ষে আইনের ব্যবস্থা নেব। রাজধানীর বেশ কয়েকটি হোটেলে রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পা অচল, তাই চলাফেরা করেন 2 হাতে ভর দিয়ে। কক্সবাজারের দ্বীপ উপজেলার কুতুবদিয়ার অদম্য এই কিশোর প্রতিবন্ধকতা জয় করে পূরণ করতে চায় স্বপ্ন। ধুরং আদর্শ স্কুলের 10ম শ্রেণীর এই ছাত্র পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী। সাব্বির আহমেদ শামীম জন্মের পর থেকেই আর 10 জন যুবকের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারেননি। তাই বলে কি থেমে যাবে শামীমের পথ চলা? না, বরং এই তরুণ এখন কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার অন্যান্য কিশোরদের অনুপ্রেরণা। কারণ প্রতিবন্ধকতাকে জয় করে পরিবারের পাশে দাঁড়াতে চায় সাব্বির। তাই তো হাতে ভর করে হাঁটা সাব্বির প্রতিদিন সাইকেল চালিয়ে 10 কিলোমিটার পথ অতিক্রম করে যায় স্কুলে। আমি যখন স্কুলে যাই তখন অনেক দূর যেতে হয় হেঁটে হেঁটে, তখন একটু কষ্ট লাগে। কষ্ট লাগলে কি করবো, লেখাপড়া করতে হবে, ভালো শিক্ষিত হতে হলে লেখাপড়া করতে হবে। শিক্ষা গ্রহণে তার এমন অদম্য চেষ্টা যেমন উজ্জীবিত করে সেখানকার শিক্ষার্থীদের, তেমনি খুশি তার শিক্ষকরাও। যদি স্কুল চলে আসে আমি কিন্তু অবাক হয়ে যাই। এটা কিন্তু একদম মানুষের যদি ইচ্ছা শক্তি যদি প্রবল না হলে এটা সম্ভব নয়। এই ছেলেটা কিন্তু প্রতিবন্ধী হতে পারে, তার ইচ্ছা শক্তি কিন্তু অত্যন্ত প্রবল। এটা আমাদেরকে মুগ্ধ করে মূলত। শুধু কি লেখাপড়া, গ্রামে দুরন্তপনা ও সারাক্ষণ খেলাধুলায় নিজের দক্ষতা দেখিয়ে মুগ্ধ করেছেন গ্রামের মানুষকেও। ফুটবলের গোল বলটির উপর যেমন রয়েছে তার কৌশলী নিয়ন্ত্রণ, তেমনি ব্যাট হাতে মারকুটে তিনি ক্রিকেটে। এমনকি ঢাকায় হুইল চেয়ার ক্রিকেট একাডেমিতে খেলে নির্বাচক ও দর্শকদের মন জয় করেছিলেন সাব্বির। আমরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার সত্ত্বেও ও আমাদের সাথেও এক্সপার্ট। শামীম থেকেই মানে অন্য যারা প্রতিবন্ধী আছে ওদের গার্ডিয়ানরা শিক্ষা নিবে, আসলে এই প্রতিবন্ধীরাও অনেক কিছু করতে পারে। আমার মনে হয় আমি যখন ফুটবল খেলতে নামি সবার আগে গোল দেব, সামনে আরো এগিয়ে সব গোল করতে ইচ্ছা করে আমার। সাব্বির 10 ভাই বোনের মধ্যে তৃতীয়। আর্থিকভাবে অসচ্ছল পরিবারটি সাব্বিরকে কখনোই বুঝতে দেয়নি তার পড়ালেখার খরচ জোগাতে হিমশিম খেতে হয় তার বাবাকে। সংসারের আয় কেবল সাগরে ভাসা নৌকা আর জালে ধরা পড়া মাছ। আস্তে আস্তে ফোন করি কষ্ট করি মানুষ ফোন আছে আর তো নাই, আর তবু দিত তাই তোর দিত। একটা জিনিস স্যার ভালো দামি জিনিস স্যার দিন হারি শেষে মন দিয়ে ভালো পোশাক খুঁজে দিন হারি চাহিদার মতো। অদম্য সাব্বির যেন দমে না যায়, সেজন্য তার স্বপ্ন পূরণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে উপজেলা প্রশাসন। সামাজিক এবং নৈতিক দায়িত্ব থেকে আমরা এই শামীমের জন্য আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে সহায়তা করব। তার পড়াশোনা থেকে শুরু করে তার যাতায়াত থেকে শুরু করে যেখানে যেখানে তার আমার সুযোগ আছে, উপজেলা প্রশাসনের সুযোগ থাকবে, আমি তাকে সহযোগিতা করব। আল আমিন শিকদার, যমুনা নিউজ। মাদারীপুরের শিবচরে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। মারধরে আহত হয়েছে নৈশ প্রহরী। স্থানীয়রা জানায় গতরাতে 2:30টার দিকে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ সংলগ্ন মূল সড়কে বিআরবি কেবলের বিক্রয় কেন্দ্রে হানা দেয় ডাকাত দল। নৈশ প্রহরী দাদুন মিয়াকে মারধর করে গাড়িতে আটকে রাখে। পরে কলাপসিবল গেট কেটে তারা প্রবেশ করে। মালামাল এবং নগদ অর্থ লুট করে পালিয়ে যায় তারা। আহত নৈশ প্রহরীকে মোস্তফাপুর এলাকায় ফেলে দিয়ে যায় ডাকাতরা এবং বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজের স্থানীয় ব্যবস্থাপক কৃষ্ণ রঞ্জন দাস জানান, প্রায় 41 লাখ টাকার মালামাল এবং নগদ অর্থ লুট করেছে ডাকাতরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সাথে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ওরা দুইটা গাড়ি নিয়ে আসছে, ওখানে বসে ওরে রড দিয়ে মাথায় প্রথম বাড়ি মারছে, তারপরে এলোপাতারি বাড়ি মেরে ওরা গাড়ির ভিতরে ঢুকাই ফেলাইছে। এরপরে এরা আস্তে আস্তে কাটিছে, বলে ওই করে নিয়ে গেছে। এবার শিয়া সম্প্রদায়ের অবস্থান কর্মসূচি ঘিরে রণক্ষেত্র পাকিস্তান। নিরাপত্তা বাহিনীকে সাথে রাজনৈতিক দল MWM এর কর্মীদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক। কুররাম শহরের শিয়া সুন্নি দাঙ্গার প্রতিবাদে করাচিতে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় দলটি। মূল সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ করে শিয়া মতাবলম্বী দলটির নেতাকর্মীরা। ব্যাহত হয় যান চলাচল, পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ এবং এ সময় বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়ে নিরাপত্তা কর্মীরা আটক করা হয় বেশ কয়েকজনকে। শিয়া সুন্নি দাঙ্গা ঘিরে গেল 1 মাস ধরে উত্তপ্ত আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলটি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় এবার হামলা চালালো ফ্রান্সও। দাবি তাদের টার্গেট ছিল জঙ্গি গোষ্ঠী IS। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী। জানান, সিরিয়ার টালমাটাল পরিস্থিতিতে যেন সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতে না পারে সেটি নিশ্চিতে এই অভিযান। আসাদ সরকারের পতনের পর একই অজুহাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও। স্বভাবতই প্রশ্ন উঠেছে, ফরাসি তৎপরতার পেছনে কি তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে? প্রেসিডেন্ট আসাদের পতনের পর সিরীয় ভূখণ্ডে এটাই ফ্রান্সের প্রথম হামলা। টার্গেট সন্ত্রাসী গোষ্ঠী IS এর ঘাঁটি। রোববার সিরিয়ার রাফাইলে ফরাসি ফাইটার জেট এবং যুক্তরাষ্ট্রের রিপার ড্রোন নিয়ে চালানো হয় অভিযান। জঙ্গি গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী। জানান, খোদ প্রেসিডেন্টই দিয়েছেন হামলার নির্দেশ। লেভান্তে সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত রেখেছে ফরাসি সেনারা। রোববার সিরীয় ভূখণ্ডে IS ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছে বিমানবহর। স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি কমপক্ষে 7টি বিস্ফোরণ হয়েছে। তবে হামলায় জঙ্গি গোষ্ঠীর কোনো নেতাকে টার্গেট করা হয়েছিল কিনা সেই তথ্য জানা যায়নি। হঠাৎ কেন সিরিয়ায় হামলা চালালো ফ্রান্স, তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। শুধুই কি জঙ্গি দমন, নাকি আছে অন্য কোনো হিসাব নিকাশ, উঠছে সেই প্রশ্নও। তবে ফ্রান্সের ভাষ্য, সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে IS, তাদের নির্মূলেই ফের হামলা। 2014-15 সাল থেকে অঞ্চলটিতে IS এর দৌরাত্ম্য বন্ধে গঠিত আন্তর্জাতিক জোট ইনহেরেন্ট রিজলভের সদস্য ফ্রান্স। তখন থেকেই সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশে অবস্থান করছে ফরাসি সৈন্যরা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। পরিচয় শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত 179 আরোহীর। বুধবার এই তথ্য জানিয়েছে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাংমুক। তিনি জানান, শুরু হয়েছে শেষকৃত্যের আনুষ্ঠানিকতার প্রক্রিয়া। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। পরিবহন মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার তদন্তে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন আরও 2 মার্কিন কর্মকর্তা। দ্রুত উপসংহারে পৌঁছাতে দক্ষিণ কোরিয়ার ফেডারেল এভিয়েশন প্রশাসন, বোয়িং ও যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে তদন্ত কমিটি। রোববার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় জেজু এয়ারের ফ্লাইট 7C-2216। ঘটে অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণ। নিহত হন 181 আরোহী, 179 জনই। আর এরই সাথে শেষ করছি দুপুরের বাংলাদেশ। সাথে ছিলেন যারা, এতক্ষণ ধন্যবাদ সবাইকে।